অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। শুক্রবার বেলা ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ। শুক্রবার দুপুরে খাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন হাসান আরিফ। দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসান আরিফের মৃত্যু সংবাদে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন, অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন, মানে আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুহৃদকে হারিয়েছি। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। শুক্রবার সন্ধ্যায় হাসান আরিফের প্রথম জানাজা হয়। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। মেয়ের জন্য অপেক্ষা না করে বাদ-জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে হাসান আরিফকে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে। দাফনটা আগামীকাল হচ্ছে, বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন হাসান আরিফ। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারে আইনসহ 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন হাসান আরিফ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আবারও রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। উত্তরায় লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার পর জীবিত উদ্ধার করা হয় 7 জনকে। ভবনটিতে ছিল না বাণিজ্যিক অনুমোদন, ভেতরে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। আগুন লাগার পর আলামত সরিয়ে নেওয়ার চেষ্টার সময় একজনকে আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টে আগুন লাগার পর এভাবেই বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এই আগুনের সূত্রপাত শুক্রবার সকাল 10টা 38 মিনিটে উত্তরার শাহ মখদুম রোডে 5তলা ভবনের নিচতলায় থাকা লাভলিন বাংলা রেস্টুরেন্টে। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হলেও পরে দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। আগুন ধরছে, এবার যার মতো যখন আমরা বাইরে গেছি, সিঁড়ি দিয়ে যখন আমরা বাইরে যেতেছিলাম, আমরা শ্বাস নিতে পারতেছিলাম না, তো ছাদে উঠি। ছাদে ওঠার পর এখন পরবর্তীতে এই যে এই পরের বিল্ডিং আছে না, পরের বিল্ডিং আমরা কিছু লোক লাফাই পরে। এখানে বড় বড় কয়েকটা সিলিন্ডারের আমরা শব্দ পাইছি। এখানে সম্ভবত সিলিন্ডারের কারণে আর কি অগ্নিপাত হচ্ছে। আবাসিক এলাকায় কোনো রকমের কোনো বিল্ডিংয়ের ভিতরে কোনো রকমের রেস্টুরেন্ট দেওয়াটা ঠিক না, কারণ এটা এখন তো আপনারা দেখলেন এবং জনগণ দেখতেছে যে রেস্টুরেন্ট দিলে কি হয়। ফায়ার সার্ভিস জানায়, ভবনটি কাচ ঘেরা হওয়ার কারণে ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ভবন থেকে উদ্ধার করা হয় 7 জনকে। 3.5 ঘন্টা পর শুক্রবার দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসিক ভবনটিতে বাণিজ্যিক অনুমোদন ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেই সাথে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমরা আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। এদিকে রেস্টুরেন্ট থেকে আগুনের আলামত সরিয়ে নেয়ার চেষ্টার সময় একজনকে আটক করে পুলিশ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর বনশ্রীতে একটি 6তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহত না হলেও পুড়ে গেছে দোতলার একটি অংশ। ভবনের বাসিন্দারা জানান, শুক্রবার রাত 8টার দিকে দোতলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। ওই ফ্ল্যাট থেকে সবাই বের হতে পারলেও উপরের কয়েকতলার বাসিন্দারা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আটকে পড়া সবাইকে উদ্ধার করে ফায়ার কর্মীরা। ফ্রিজের বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে ধারণা ফায়ার সার্ভিসের। মানে আগুনটা লাগছে দোতলা থেকে খুব সম্ভবত। তা আমি দরজা খুলে দেখি শুধু ধোঁয়া আসতেছে। তা আমি আমার ছেলেকে নিয়ে নেমে গেছি। তা আমি তারপরে বলতে পারি না। আমরা জানতে পারি এই 6তলা ভবনের 2তলায় আগুনের উৎস। আমরা দ্রুততার সাথে আগুন নির্বাপন করি, যেখানে আপনারা দেখছেন ফ্রিজের মধ্যে আগুনটা লাগছিল। তাছাড়া আমরা পরবর্তীতে আমাদের যে ধারণা ফ্রিজ থেকে হয়তো আগুনটা লাগছে। চট্টগ্রাম ওয়াসা ও ফায়ার সার্ভিসের সমন্বয়হীনতায় অব্যবহৃত পড়ে আছে শহরের ফায়ার হাইড্রেন্টগুলো। ফায়ার সার্ভিসের দাবি, স্থাপনের আগে পরামর্শ না নেয় ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়েছে এগুলো। তবে ওয়াসার দাবি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করা হয়েছে এসব হাইড্রেন্টের। চট্টগ্রাম শহরে আগুনের ঘটনা মোকাবেলায় পানির সরবরাহ নিশ্চিত করতে 2018 সালে 27টি ফায়ার হাইড্রেন্ট বসানো হয়। পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত বসানো হয় আরও 144টি হাইড্রেন্ট। এর মধ্যে 27টি বাদে বাকিগুলো সচল আছে। তবে আগুন নেভাতে সচল হাইড্রেন্টের একটিও ব্যবহার করছে না ফায়ার সার্ভিস। আগুন নেভানোর জন্য পানির যে গতি থাকা দরকার তা নেই বলে দাবি করছেন কর্মকর্তারা। তারা বলছেন, এসব হাইড্রেন্ট স্থাপনের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি ওয়াসা। অনেক কিছুতে এখানে ভুল আছে। লক সিস্টেম আমরা যদি এটাকে পুশ করা হয়, ওই কমপ্লেনগুলো লেগে যাবে, অটো পানি আমাদের ডেলিভারি যদি চলে আসবে। তো ওইটা তো কমপ্লেনগুলো ঠিক করে নাই। 1, 2 নম্বরে যে পানির প্রেশারও নেই। অভিযোগ অস্বীকার করে ওয়াসা বলছে, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করে এসব হাইড্রেন্ট বসানো হয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের সাথে যথাযথভাবে কথা বলা হয়েছে। তাদের উপস্থিতিতে ফায়ার হাইড্রেন্টগুলো থেকে পানি রিলিজ করে আমরা দেখেছি। তাদের পাইপের দৈর্ঘ্যের মধ্যে যে সব অগ্নিকাণ্ড ঘটবে এমনও না, এবং তাদের রেঞ্জের মধ্যে সবসময় ফায়ার হাইড্রেন্ট পাওয়া যাবে ওটাও না। সমস্যা সমাধানে দুই প্রতিষ্ঠানের সমন্বয়ের উদ্যোগ জরুরি বলে মত নগর পরিকল্পনাবিদদের। একটি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে যদি সমন্বয়হীনতার অভাবের কারণে এমন কষ্ট পেতে হয়, তাহলে কিন্তু আসলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। এখান থেকে পরিত্রাণের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম ওয়াসা এবং ফায়ার সার্ভিসকে একসাথে বসে তাদের মূল সমস্যা কোথায় সেটি বের করতে হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে বছরে 1.5 থেকে 2,000 আগুনের ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন চৌধুরী সহ 3 জনকে। ডোপ টেস্টে মিলেছে মাদক সেবনের প্রমাণও। আহত 2 জন ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত 3টার দিকে 300 ফিটে পুলিশ চেকপোস্টে তল্লাশির জন্য দাঁড় করানো হয় বুয়েটের 3 শিক্ষার্থীকে। এ সময় একটি প্রাইভেট কার এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয় তাদের। সেখানেই মারা যান বুয়েটের সিএসসি শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। আহত হন বুয়েটের আরও 2 শিক্ষার্থী মেহেদি হাসান ও অমিত সাহা। ঘটনাস্থল থেকে আটক করা হয় 3 জনকে। গাড়ি চালাচ্ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। সঙ্গে ছিলেন তার 2 বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। শিক্ষার্থী মাসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। ছেলের মৃত্যুর বিচার দাবি করেন বাবা। আমার একমাত্র ছেলে, বুয়েট সিএসসির স্টুডেন্ট। এই অন্যায় মানে অনেক বড় অন্যায় হয়ে গেল। আমি এর ন্যায্য বিচার দাবি করি। এ ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিনের ডোপ টেস্ট। প্রমাণ মিলেছে মাদক সেবনের। হয়েছে মামলাও। চেকপোস্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল,
সেই মুহূর্তে পিছন থেকে একটা লাল রঙের প্রাইভেট কার এসে ওদের উপরে ওই দাঁড়ানো অবস্থায় তাদের ঘাড়ের উপরে তুলে দেয়, চাপা দেয় এবং একটা ছেলে জায়গার পরে মারা যায়। মামলা হয়েছে ওর মাদক টেস্টে ওর শরীরে ওই যে মদ গাঁজা দুটোরই উপস্থিতি পাওয়া গেছে। বাদ জুমা বুয়েটের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় মাসুদের জানাজা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করা মামলায় গ্রেপ্তার লিওন মোল্লা নীরবকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার বিকেলে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন। মামলায় গ্রেপ্তার 2 কিশোর আরাফাত ও সিফাত আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে রিমান্ড শুনানিতে পুলিশ জানিয়েছে, আসামিরা চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে 16 লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেনা সদস্যরা গেলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা। রিমান্ডে নেওয়া লিওন পেশায় গাড়ি চালক, বাকি 2 জন মাধ্যমিকের শিক্ষার্থী। কারা কারা জড়িত আছে এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এই মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সার্জিস অভিযোগ করেন, আন্দোলনকারীদের অনেককে বিতর্কিত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বলেন, আওয়ামী লীগ আমলে তাদের ভূমিকা যথাযথ ছিল না। স্বৈরাচার পতনের আন্দোলনে নিজেদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাহিনীকে দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন সার্জিস। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে নিহত 74 পরিবারের মধ্যে 58টি পরিবারের হাতে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাই 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীতে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে দলীয়করণ হয়েছে, জুলাই অভ্যুত্থান নিয়ে সেটি যেন না হয়। এই অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে বলেও জানান তিনি। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভ্যুত্থান নিয়ে অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বানও জানিয়েছেন নাহিদ ইসলাম। 5 দিনের এই উৎসবে বিভিন্ন ভেন্যুতে 91টি দেশের 276টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। আমরা 1971-এ আমাদেরও তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল। তো সেই স্বপ্ন আসলে গত 53 বছরে বাস্তবায়িত হয়নি, বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। রোববার থেকে চালু হবে দৈনিক আমার দেশ পত্রিকা। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে পত্রিকা চালুর চূড়ান্ত ঘোষণা দেন তিনি। এতে 1 দশকের বেশি সময় পর ফের প্রকাশ হতে যাচ্ছে আমার দেশ। মাহমুদুর রহমান জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে তার সংবাদপত্র। আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। কোনো রাজনৈতিক মতাদর্শে আমার দেশ প্রভাবিত হবে না বলেও জানান তিনি। বলেন, অসহায় মানুষের কথা বলতে পিছপা হবে না এই পত্রিকা। এছাড়া সারা বিশ্বে মুসলমান সহ সব নির্যাতিতদের খবর প্রচারও থামাবে না দৈনিক আমার দেশ। 5 বছর আমরা চালিয়েছি, কারো অ্যাডিশনাল কাভারেজ ছিল না। এখনো আমরা কোনো দলের ত্যাগের প্রশ্নই আসে না, কোনো দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যে দল বাংলাদেশের পক্ষে থাকবে, যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে, যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে থাকব। রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে বন্ধ হয়েছে প্রায় 3.5 লাখ বীমা পলিসি। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক টানাপোড়েনের পাশাপাশি এই খাতে আস্থাহীনতা প্রকট হয়েছে।
আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকে ঝুঁকছে অনেক গ্রাহক, বলছে বিমা কোম্পানিগুলো। ৮ মাস ধরে মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে খাদ্য মূল্যস্ফীতি এখনও 14% কাছাকাছি। এতে আয় ব্যয়ের ভারসাম্য হারিয়েছে বেশিরভাগ মানুষ। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বিমা খাতে। ২০২৪ সালের ৯ মাসে বন্ধ হয়েছে ৩,৪৭,৯৮৬টি পলিসি। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানায় ৩৬টি জীবন বিমা কোম্পানির মধ্যে পলিসি বাতিলের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের পলিসি বাতিল হয় ৫৬,৩৩৮টি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৫৬,০৯৯টি, আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৩৩,৩০০-রও বেশি। তো মানুষের ইনকামের ঘাটতি আছে, বা আগে তো মানুষের খাওয়া পড়া নিশ্চিত করা, তারপরে না সে অন্যান্য কাজ করে, বিমার পলিসি করে বা তার ঘরবাড়ি করে, তার সহায় সম্পত্তি করে। সে যদি নির্দিষ্ট টাইমে টাকাটা না পায়, সে যদি এই টাকাটা পাইতে ১ মাস ২ মাস ১ বছর ২ বছর ৩ বছর ঘুরতে হয়, তখন বিমার উপরে মানুষের একটা বিদ্রূপ ধারণা, বিমার উপরে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা এসে যায়। বিমা কোম্পানিগুলো বলছে সম্প্রতি ব্যাংক আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকের দিকে ঝুঁকছেন অনেকে। এখন ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক মানুষ একটু মনে করে যে না, ওখানে আমি ইনভেস্ট করলে আমি যে কোনো সময় টাকা পাচ্ছি, যে কোনো দ্রুত পাচ্ছি এবং লাভ বর্তমানে বেনিফিটটাও বেশি দিচ্ছে। বিমা কোম্পানিগুলো তার ব্যবসার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং সর্বোপরি বিমা খাতকেই কিন্তু বিমা পুরা খাতটাকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ২০২৩ সালে ৩৬টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ১৫ লাখ গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে চলতি এবছরও আস্থাহীনতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় ক্রীড়াবিদরা। মাঠে সাধারণ মাটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ নানা অভিযোগ তাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে মুখ খুলছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা। ২০১৬-১৭ অর্থ বছরে জামালপুর অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২০ সালের ৭ ডিসেম্বর কাজটি শেষ করে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। খরচ হয় প্রায় ৪০ কোটি টাকা। এতে রয়েছে ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ, 4তলা প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ভিআইপি লাউঞ্জ, ইনডোর ডরমেটরি, খেলোয়াড়দের ড্রেসিং রুম, জিম সহ নানা সুযোগ সুবিধা। তবে অভিযোগ উঠেছে স্টেডিয়ামের জন্য বিশেষায়িত মাটির বদলে ব্যবহার করা হয়েছে সাধারণ মাটি। অন্যান্য নির্মাণ সামগ্রীও ছিল নিম্নমানের। পাশাপাশি বাস্কেটবল ও ব্যাডমিন্টন কোর্ট নিয়ে রয়েছে বিভিন্ন অভিযোগ। এখানে যে মাটিটা দেওয়ার কথা ছিল সেই মাটিটা দেয় নাই, দিছে ওই চরের ক্ষেতের মাটি, যে মাটি দিয়ে ঘাসগুলা সন জাতীয় ঘাস হয়। একটা 6 মারলে দেখা যাইতেছে গ্যালারি পার হয়ে যায়। এই গ্রাউন্ডটা আপনার বাস্কেটবল গ্রাউন্ড না, এটা আপনার পার্কিং একটা ছিল, পার্কিং এর উপরে খালি 2টা খুঁটি করে দিয়েছে, 2 সাইডে হয়েছে। ব্যাডমিন্টনের কোনো কোর্ট নাই। স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তের পাশাপাশি মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রীড়াবিদদের। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিগত সরকার আমলে এই স্টেডিয়াম যখন নির্মাণ করা হয় তখন যে 2 নাম্বারই বা তাদের যে অনিয়ম আছে সেটা সুষ্ঠু তদন্ত চায়। যারা টেকনিক্যাল এক্সপার্ট আছেন, কারণ এই মাঠের প্রিপারেশন এবং মাঠের যে কনস্ট্রাকশন, এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল ওপিনিয়ন প্রয়োজন। তাদের সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয়, এটা তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে। জামালপুর স্টেডিয়ামের উদ্বোধন হয় 1979 সালে। 2013 সালে এটির নাম রাখা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। বর্তমানে এতে 40,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের শুরুতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সমাগম। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ সহ সবখানেই এখন পর্যটকদের ভিড়। যাতায়াতের সুবিধার কারণে সাজেকে যাচ্ছেন অনেক পর্যটক। এরই মধ্যে অধিকাংশ হোটেল, কটেজ বুকিং হয়ে গেছে। পর্যটক সমাগম স্বাভাবিক থাকলে শীত মৌসুমে ভালো আয়ের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। পাহাড়, অরণ্য ও সমতল ভূমি মিলে অপরূপ সৌন্দর্যের জেলা খাগড়াছড়ি। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই জেলায় পর্যটন মৌসুমে মাসে ভ্রমণে আসে 40,000 পর্যটক।
ভ্রমণ উপযোগী শীতের শুরুতে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে। এছাড়া প্রতিদিনই শত শত পর্যটক যাচ্ছেন সাজেক ভ্রমণে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল, আমরা ফ্রেন্ডরা মিলে আসলে অনেক মজা করছি। সাজেকে আমরা যে যখন সকালে সূর্যোদয় হয় বা যখন সূর্যাস্ত দেখি, এটা খুবই অসাধারণ। অনেক দিনের প্ল্যান করে আসছি, তো সাজেক আমাদের 1 নম্বর লিস্টে ছিল, কারণ এদের রাস্তাটা এত সুন্দর। আমরা যখন আসছিলাম তখন মনে হচ্ছে পুরা শহরটা জুম আউট হচ্ছিল। পর্যটকদের ভিড় বাড়ায় চাপ বেড়েছে রিসোর্ট কটেজগুলোতে, চলছে আগাম বুকিং। শীতের এই মৌসুমে পর্যটক সমাগম থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। শুক্রবার শনিবারে 2 হইতে 3,000 লোক সমাগম হয় এবং অন্যান্য বারেও প্রায় 1000 খানেক এরকম সমাগম হয়। এরকম এই ডিসেম্বর জানুয়ারিতে আমাদের এরকম পর্যটক আগমন হলে রাজস্ব আয় বাড়বে। পর্যটকদের থাকা খাওয়ায় কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের সমাগম আরও বাড়লে অতীতের লোকসান কাটিয়ে নেওয়া সম্ভব বলছেন ব্যবসায়ীরা। পর্যটকদের আগমনে ওনারা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরাপদভাবে যাতে এই এলাকাগুলো পরিদর্শন করতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল এবং প্রশাসন সুদৃষ্টি কামনা করছে। আঞ্চলিক সমস্যা সহ নানা কারণে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। পর্যটন কেন্দ্রিক সব বিধিনিষেধ প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেড়েছে পর্যটক সমাগম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে জেঁকে বসেছে শীত। এবার শীত পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁয় কেমন শীত অনুভূত হচ্ছে, আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন। আমি যদি নওগাঁর আজকের তাপমাত্রার কথা বলি, আপনি জানেন যে নওগাঁ বদলগাছি কৃষি আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। গতকালই কিন্তু একই তাপমাত্রা ছিল ওই অফিসে। তো আমি যদি আপনাকে শীতের পরিস্থিতির কথা জানাতে চাই, যে গত আমরা 7 দিন ধরে লক্ষ্য করছি যে আসলে এখানে যে ঘন কুয়াশার যে দাপট ছিল সেটি কিন্তু কমে এসেছে। এখন ভোর রাত থেকে আপনার 5টা-6টা পর্যন্ত কুয়াশা দেখা গেলেও 6টার পর থেকে কিন্তু দিনের বেলা তেমন কোনো কুয়াশার প্রভাব নেই। আর যে কারণে অনেকটাই খুশি বলতে পারেন এখানকার কৃষিজীবীরা। তারা যেটি বলছেন যে কুয়াশার প্রকোপ না থাকার কারণে শীতের প্রকোপটাও কিন্তু অনেকটা কমেছে। আর যে কারণে বর্তমানে যে রবি মৌসুমের ফসল সেটি কিন্তু তারা নির্বিঘ্নে আপনার চাষাবাদ করতে পারছেন। বিশেষ করে আপনার এই যে আলু, সরিষা সহ অন্যান্য ফসলে আপনার ঘন কুয়াশার কারণে যে ধরনের রোগ আপদের সৃষ্টি হতে যাচ্ছিল বা হচ্ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। কৃষি বিভাগ যেটি বলছে যে যদি এক নাগারে 7 দিন বা তার বেশি সময় ধরে আপনার কুয়াশা না থাকে, ঘন কুয়াশা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফসলের খুব একটা ক্ষতির সম্ভাবনা নেই। তারা যেটি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে আপনি জানেন যে আপনার ইরিবোরো চাষের জন্য প্রায় নওগাঁয় 10,000 হেক্টর জমিতে আপনার ইরিবোরো বীজতলা তৈরির কাজ চলছে। এই বীজতলাগুলোও কিন্তু আপনার এই ঘন কুয়াশার কারণে ক্ষতির মুখে পড়েছিল। সে সময় কিন্তু কৃষি বিভাগ বীজতলাগুলো কিন্তু আপনার পলিথিন দিয়ে মুড়িয়ে রাখার এবং সেখানে পানি দিয়ে ডুবিয়ে রাখার কিন্তু পরামর্শ দিচ্ছিল। কিন্তু বর্তমানে কৃষি বিভাগ যেটি বলছে এই আবহাওয়াতে কিন্তু এইগুলো আপনার পলিথিন দিয়ে মুড়িয়ে রাখার কিংবা পানি দিয়ে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, এটি স্বাভাবিক আপনার শীত বলে তারা মনে করছেন। আর আমি যদি কর্মজীবী মানুষজনের কথা বলি, যে আমরা প্রতি বছর যেটি লক্ষ্য করেছি যে শীতার্ত মানুষের জন্য, দরিদ্র জনগোষ্ঠীর মানুষের জন্য জেলা প্রশাসন সহ আপনার অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে শীতবস্ত্র দেওয়া হচ্ছিল, এবার কিন্তু তেমনটি নেই বললেই চলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু উপজেলাতে আপনার শীতবস্ত্র কিছু সামান্য পরিমাণে বিতরণ করা হলেও আপনার কিন্তু সেইভাবে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি এবং বেসরকারি পর্যায়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো শীতবস্ত্র বিতরণ করেছে কোনো প্রতিষ্ঠান সেটি কিন্তু আমরা জানতে পারিনি। আর এই অবস্থায় জেলার শীতার্ত মানুষরা কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে বিশেষ করে দরিদ্র মানুষ যারা রিক্সা ভ্যান চালক, দিনমজুর মানুষ, তারা কিন্তু শীতবস্ত্র বিতরণের দাবি করছেন। এই ছিল মোটামুটি নওগাঁর শীত পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। শীতে সরগরম সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল গ্রাম। কম দাম আর ভালো মানের হওয়ায় এখানকার কম্বলের চাহিদাও রয়েছে সারা দেশে। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে এই কম্বল বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী।
সিরাজগঞ্জের কাজীপুরে গড়ে উঠেছে কম্বলপল্লী। শীত মৌসুমের শুরুতে সরগরম গ্রামগুলো। উপজেলার প্রায় ৩০টি গ্রামের প্রতি ঘরেই চলছে সেলাইয়ের কাজ। কাজীপুর থেকে পাইকারি দামে কম্বল কিনছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার বেশি বেচাকেনা হয় এই বাজারে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানা থেকে কেনা টুকরো কাপড় মেশিনে সেলাই করে তৈরি করা হয় কম্বল। এখান থেকে দেশি কম্বলটা আমরা কিনি, এখানে সাশ্রয় রেটে পাই। এখানকার মানুষও লাভবান হয়, আমরাও লাভবান হই। চিটাগাং থেকেও নিয়ে আসি, আইনায় জুটগুলো আমরা গ্রামে পাঠাই। আমাদের মা বোনেরা গ্রামে থেকে কাজ করে। ৩-৪টা-৫টা করে বানায়, ৩০ টাকা করে মজুরি পাই। আর যে টাকা এটা আমাদের বাড়তি কামায়, এই টাকা আমরা সংসারে লাগাই। প্রায় ৪৫,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে এই কাজে। ব্যবসা প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় ৩০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক এবং যুব মন্ত্রণালয় থেকে যে ঋণগুলো আসে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি। বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজীপুরে কম্বল তৈরি ও বেচাকেনা হয়। এই ৬ মাসে ব্যবসা হয় প্রায় ১০০ কোটি টাকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী বাজারে চাল ও মুরগির দাম বাড়তি। সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৬ থেকে ৭ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায় আর সোনালী মুরগি ৩৩০ টাকায়। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। সাধারণত আমনের ভরা মৌসুমে চালের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকে, কিন্তু এই সময়েও রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ৬ থেকে ৬০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়ায় মোকাম থেকেই বাড়ানো হয়েছে দাম, এতে ক্ষুব্ধ ক্রেতারা। প্রত্যেকটা চালের দামই এরকম বাড়তি, ৫-৭ টাকা বাড়তি। এখন সিজনের সময়, এখন যদি এরকম হয় তাহলে মানুষ কিভাবে খাবে বলেন দেখি তো। বাড়ার পেছনে একমাত্র বলতে পারে মিলাররা, যারা উৎপাদন করে তারা বলতে পারবে কেন বাড়ছে, কি জন্য বাড়ছে। আমাদের জিরা ধান নাই, ধানের সংকট, সেই কারণে চালের দামটা বাড়তি। ওনাদের বাক্য হলো এটাই, আর ওনাদের কাছে আমাদের বাড়তি কথা বলা যায় না, এক কথাই বলে আপনি নিলে নেন, না নিলে নাই। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে, আর সোনালী মুরগি ৩৩০ টাকায়। ক্রেতাদের দাবি সিন্ডিকেটের প্রভাবেই বেড়েছে দাম। আজকে কেজিতে বাড়ছে ২০ টাকা ৩০ টাকা কেজিতে বিক্রি করতে আছে। সোনালী ৩৩০ টাকা ৪০ টাকা, ব্রয়লার ২০০ টাকা। ২-৩ দিন আগে বিক্রি করছি ১৮০ টাকা। দাম বাড়তে মালের আমদানি কম। কোন দিকে কোন জিনিসটা সাধারণ মানুষের জন্য সুবিধা করে দিছে বলেন? কোন মুরগির দাম কোন দিকে কমছে? আরো বাড়তি। কোন দিকে কমছে এটা বলেন? আরো বাড়তি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। তবে স্বস্তি ফিরেছে বিভিন্ন শীতকালীন সবজির দামে। ধরন ভেদে প্রতি কেজি শিম ৩০ টাকা, মূলা ২০ টাকা, গাজর ৬০ টাকা ও বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে কাঁচা সবজি প্রতি কেজিতে ৩০-৪০ টাকা করে দাম কমে গেছে। এখন একটু স্বস্তির ভিতর আছে, তবে একটু কমলে ভালো হয় আর কি। এখন তো সবজির সিজন, সিন্ডিকেট না থাকলে দামটা মোটামুটি রিজনেবল থাকতো আর কি। এদিকে সিন্ডিকেটের দৌরাত্মে এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। দাম বাড়িয়ে প্রতি লিটার ১৭৫ টাকা করা হলেও দোকানে পাওয়া যাচ্ছে না ১ থেকে ২ লিটারের তেলের বোতল। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।